নমস্কার। 1417 বাংলা নববর্ষ আমাদের সকলের কাছে সুস্বাগতম। বাংলার নতুন বছরে আপনারা ভালো থাকবেন, কুশলে থাকবেন এই আশা আমরা নিশ্চয়ই করি। আমরা বাঙালি, আমরা আমাদের নিজস্ব অঙ্গন থেকে যাতে বেরিয়ে না যাই সেজন্যই কিন্তু বাংলা নববর্ষ আমাদের কাছে একটা আলাদা গুরুত্ব রাখে। আমরা ভুলে যেতে চাই পুরনো দিনের ব্যর্থতা, হতাশা, নৈরাশ্য। যারা এখনও পুরনো দিনের ব্যর্থতা, হতাশাকে সঙ্গী করে বসে আছেন তাদের জন্য কিন্তু একটিই কথা, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতাই কিন্তু আপনার জীবনে সাফল্য এনে দিতে পারবে, আর কিভাবে আনবে সে কথাই কিন্তু এই অনুষ্ঠানে আপনারা শুনে থাকেন। মানব জীবনে আমরা অনেক কিছু করে আসি, বিগত দিনে ফেলে আসি। যখন আমরা অতীতের পাতা উল্টাই তখন কিন্তু মনে হয় এই সময় বোধহয় এই কাজটা করা উচিত ছিল না, এই সময় এই কাজটা করলে আমার জীবনটা হয়তো আরও ভালো হতে পারত। আর সেখানেই ঠিক সেই মুহূর্তটা, সেই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে শাস্ত্রের খুব ভীষণভাবে প্রয়োজন ছিল সেই শাস্ত্রই হলো জ্যোতিষশাস্ত্র। এই শাস্ত্র একজন জাতক জাতিকাকে বলে দিতে পারে যে জীবনের কোন সময় সুসময়, কোন সময় দুঃসময়, কি সময় কি করলে সে জীবনে সফলভাবে তার নিজস্ব আঙ্গিকে প্রতিষ্ঠিত হতে পারে। আর সেই দৃষ্টিকোণ থেকেই ভারতবর্ষের বুকে যে কজন বিরল ব্যক্তিত্ব আজও এই বিশাল শাস্ত্রের ওপর নিবিড় চর্চা করে চলেছেন, তাদের মধ্যেই একজন হলেন বাবা শ্রী দেবদাসজি মহারাজ। একাধারে বিরল জ্যোতিষ গবেষক, একাধারে ধর্মগুরু, একাধারে বাস্তুশাস্ত্রবিদ, সংখ্যাতত্ত্ববিদ। এই বিরল ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে নিশ্চয়ই স্বাগত জানাবো। তার আগে বলি যে পাশ্চাত্যের বর্ণময়তায় আমাদের শেকড় যেন উপড়ে না যায়, আমরা যেন ধর্মের উপর বিশ্বাস রাখতে পারি। এবং আগামী কিছুক্ষণ আমরা বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ নিঃসৃত কিছু ধর্মীয় বাণীর প্রাঞ্জল উপস্থাপনায় নিজেদের মগ্ন করে রাখব। শুনব তার শ্রীমুখ থেকে আপনাদের প্রেরিত বিভিন্ন চিঠির ওপর নিখুঁত সঠিক জ্যোতিষ বিশ্লেষণ। আসুন মহারাজকে স্টুডিওতে স্বাগত জানাই। শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরবদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অর্ধনারীশ্বর দেবায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, আমরা শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে ভগবান দেবাদিদেব মহাদেবের চরণে প্রার্থনা করি তোমরা সকলে সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাদের মঙ্গল হোক, তোমাদের জ্ঞান হোক, তোমাদের চৈতন্য হোক। ভগবান তোমাদের আরোগ্য দিন, তোমাদের জীবন সফল হোক। তোমাদের জীবন থেকে দুশ্চিন্তা দূর হোক, তোমাদের জীবন থেকে দারিদ্রতা দূর হোক, তোমাদের জীবন থেকে ভয় দূর হোক। তোমরা সফল হও, তোমরা সুখী হও। ভক্তগণ,
প্রচুর চিঠি এসে পৌঁছে আছে। প্রথমেই দেখব যে কি চিঠি আছে। আর্য দেখো যে চিঠি কি আছে। দর্শক বন্ধুরা, প্রচুর চিঠি আপনারা জানেন যে আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত হয়। তার মাঝখান থেকে আমরা লটারির মাধ্যমে একটি কি দুটি চিঠির উত্তর প্রতিটি কার্যক্রমে মহারাজের শ্রীমুখ থেকে জেনে নিই। তবে তার আগে আপনাদের অবগতির জন্য একটি কথা জানানোর আবশ্যকতা আছে, তা হলো যে আগামী অম্বুবাচী উপলক্ষে বাবা শ্রী দেবদাসজি মহারাজ 21 তারিখ কামাখ্যার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। 22শে জুন থেকে 25শে জুন মহারাজ কামাখ্যায় থাকবেন এবং সেখানে আপনারা যারা বিভিন্নভাবে আজকে অসহায়ত্বের মধ্যে পড়ে আছেন, যাদের বিভিন্নভাবে সমস্যা জর্জরিত অবস্থায় পড়ে আছেন, তারা গ্রহ প্রতিকারের জন্য, তাদের সমস্ত গ্রহদোষ প্রতিকারের জন্য মহারাজের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। নাম্বার দুটো আপনাদের জানিয়ে দিই, 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন যারা মহারাজের কামাখ্যার উদ্দেশ্যে গ্রহদোষ প্রতিকার করতে চান। আসুন আমরা প্রথমেই যে চিঠিটি নিয়ে নেব। চিঠিটি পাঠিয়েছেন মায়া মণ্ডল, কাষ্টডাঙ্গা রোড, সরসোনা থেকে। উনি লিখছেন, শ্রী দেবদাস মহাশয়, পত্রের প্রথমে আমার প্রণাম নেবেন। অনেক দুঃখের সাথে এই পত্র লিখছি, কারণ আগেকার এডুকেশনাল অ্যাস্ট্রোলজি থেকে এখন সমস্যা ও সমাধান খুব মনোযোগ সহকারে দেখি। এই নিয়ে 5টি পত্র দিলাম, একটারও উত্তর পেলাম না। এবার আমাকে নিরাশ করবেন না। আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই, বিশেষ করে ছেলের কর্ম নিয়ে। ওর কি বাড়ির কাছাকাছি কোনো চাকরি হবে? বর্তমানে ও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত, এই কাজে কি ও উন্নতি করতে পারবে? নমস্কার জানালাম। ছেলের নাম বিশ্বজিৎ মণ্ডল, জন্ম তারিখ 16/4/1989, জন্ম সময় ভোর 5:40, রবিবার, কলকাতায়। ইতি মায়া মণ্ডল, কাষ্টডাঙ্গা রোড, সরসোনা, কলকাতা 61। মায়াদেবী, নিশ্চয়ই আপনার ছেলে বিশ্বজিতের ব্যাপারে আমরা দীর্ঘ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শুনব। সেই কারণেই মহারাজকে এই চিঠিটি আমরা প্রদান করছি। আর আগামী সমস্ত দর্শকদেরই বলি যে আগামী কয়েকটি পুণ্যতিথি, যে পুণ্যতিথিতে আপনারা গ্রহদোষ প্রতিকারের সঠিক এবং উপযুক্ত সময়, সেই তিথির মাহাত্ম্য সম্পর্কে মহারাজ প্রতিটি কার্যক্রমে আপনাদের বলতে থাকবেন। যেমন আগামী 12ই জ্যৈষ্ঠ, 27শে মে বুদ্ধ পূর্ণিমা, গঙ্গা পুজো আগামী 6ই আষাঢ় 1417, ইংরেজির 21শে জুন 2010, ফলহালিনী কালী পুজো 11ই জুন, 27শে জ্যৈষ্ঠ, 26শে জুন হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। এরকম বিভিন্ন আগামী পুণ্য তিথিগুলো আপনাদের গ্রহদোষ প্রতিকারের যথেষ্ট উপযুক্ত সময় এবং এই তিথিগুলো সম্পর্কে বাবা শ্রী দেবদাসজি মহারাজ আপনাদের উপর আলোকপাত করবেন। আগামী প্রতিটি কার্যক্রমে আমরা ওনার শ্রীমুখ থেকে সেই মাহাত্ম্য সম্পর্কে শুনতে থাকব। সবার আগে আমরা মায়া মণ্ডল তার পুত্রের ব্যাপারে যে চিঠিটি পাঠিয়েছেন তার সঠিক বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। মা, তুমি সরসোনা বেহালা, কলকাতা থেকে তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। মা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ বাই পোস্ট। এটি এসে আমার কাছে পৌঁছেছে। আমি তোমার চিঠির উত্তর অবশ্যই দেব। তুমি মা ধীরে ধীরে সেগুলো লিখে নেবে, তুমি ধীরে ধীরে সেগুলো নোট করে নেবে। মা, তুমি ছেলে বিশ্বজিৎ মণ্ডলের জন্য জানতে চেয়েছ। বিশ্বজিতের শুভ জন্ম তারিখ 16ই এপ্রিল 1989 সাল, 1989। সেদিন ছিল রবিবার। ভোরবেলা 5:40 বিশ্বজিতের কলকাতাতে জন্ম। মা, বিশ্বজিতের সিংহ রাশি, মেষ লগ্ন, মঘা নক্ষত্র,
অর্থাৎ 10 নম্বর নক্ষত্রে জন্ম। 10/5 10/5 10 নম্বর নক্ষত্র আর 5 নম্বর রাশি। শুক্ল একাদশী তিথিতে জন্ম। শুক্ল পক্ষের একাদশী তিথিতে জন্ম। ক্ষত্রিয় বর্ণ দেবারিগণ বা রাক্ষসগণ। দেবারিগণ বা রাক্ষসগণ। ওর জন্মকুণ্ডলিতে বিশ্বজিতের জন্মকুণ্ডলীর এই হলো গ্রহ অবস্থান। মা বিশ্বজিতের জন্মকুণ্ডলিতে মেষ রাশিতে আছে লগ্ন রবি বুধ শুক্র। মেষ রাশিতে আছে লগ্ন রবি বুধ শুক্র। বৃষ রাশিতে আছে মঙ্গল আর বৃহস্পতি। বৃষ রাশিতে আছে মঙ্গল আর বৃহস্পতি। মিথুন রাশিতে কোনো গ্রহ নেই। কর্কট রাশিতেও কোনো গ্রহ নেই। চন্দ্র আর কেতু আছে সিংহ রাশিতে। চন্দ্র আর কেতু আছে সিংহ রাশিতে। কন্যা রাশিতে গ্রহ নেই। তুলা রাশিতে কোনো গ্রহ নেই। বৃশ্চিক রাশিতেও কোনো গ্রহ নেই। ধনুতে আছে শনি। ধনুতে আছে শনি। মকরে কোনো গ্রহ নেই। কুম্ভতে আছে রাহু। কুম্ভতে রাহু এবং মীন রাশিতে কোনো গ্রহ নেই। মা বিশ্বজিতের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, বুধ ভালো আছে, বুধ ভালো আছে এবং রবি ভালো আছে। রবিও ভালো আছে। রবি ভালো আছে এবং ওর জন্মকুণ্ডলিতে শনি ভালো আছে। তাহলে মা বিশ্বজিতের বিষয়ে তুমি প্রশ্ন করেছ, আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই, বিশেষ করে ছেলের কর্ম নিয়ে। ওর কি বাড়ির কাছাকাছি কোনো চাকুরি পাবে না? বর্তমানে ও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত। এই কাজে কি উন্নতি করতে পারবে? এই তোমার প্রশ্ন। মা বিশ্বজিৎ খুব পরিশ্রমী। বিশ্বজিৎ খুব পরিশ্রমী এবং রবি বুধ ওর একসাথে আছে, তাই বিশ্বজিৎ খুব বুদ্ধিমান। তাই বিশ্বজিৎ খুব বুদ্ধিমান এবং ও জীবনে কখনো হার স্বীকার করতে চাইবে না। জীবনে সব কাজে ও সফল হতে চাইবে। জীবনে সব কাজে বিশ্বজিৎ জয়লাভ করতে চাইবে। ও হাই অ্যাম্বিশাস। বিশ্বজিতের মনে জানো তো অনেক উচ্চ আশা আছে। বিশ্বজিতের মনে অনেক উচ্চ আশা আছে আর ও জীবনে অনেক পরিশ্রম করে সব কাজে সফল হতে চাইবে। সব কাজে বিজয় লাভ করতে চাইবে। সব কাজে ও সফল হতে চাইবে। বিশ্বজিতের জীবনে বর্তমান বয়স হলো মা, বিশ্বজিতের জীবনে বর্তমান বয়স হলো 21 বছর। 21 বছর। এই
16 তারিখ ওর শুভ জন্মদিন গিয়েছে মা, 21 বছর ওর হলো। ওর জীবনে 23 বছর 9 মাসের পর শুভ কর্মজীবন শুরু হবে। এখন ও যে কাজকর্মে রয়েছে মা, তাতে বিশেষ কিছু আয় হচ্ছে না। এখন ও যে কাজকর্ম করছে তাতে বিশেষ কিছু আয় হচ্ছে না, কিন্তু 23 বছর 9 মাসের পর ওর শুভ কর্মজীবন শুরু হবে। 27 বছর 1 মাসের পর কর্মে আরো উন্নতি হবে। 27 বছর 1 মাসের পর কর্মে উন্নতি হবে। 29 বছর 3 মাসের পর আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। 29 বছর 3 মাসের পর আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। এবার যে কথাটা বলবো তাতে কিন্তু ভয় পাবে না। 32 বছর 5 মাস থেকে 36 বছর 3 মাস পর্যন্ত একটু স্বাস্থ্যের ওপর সমস্যা আসতে পারে। 32 বছর 5 মাস থেকে 36 বছর 3 মাসের মধ্যে একটু স্বাস্থ্যের ওপর সমস্যা আসতে পারে, একটু ভুল চিকিৎসা হতে পারে, একটু সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, শরীরের কোনো অংশে জল জমে যাওয়া ইত্যাদি থেকে এই বয়সটাতে সাবধান থাকতে হবে। ভয় পাবে না। বিশ্বজিতের শুভ আয়ু রয়েছে। বিশ্বজিৎ জীবনে 76 বছর সুস্থ সবল থাকবে, 76 বছরেরও বেশি বাঁচবে। ভয় পাবে না মা। কেমন? শরীর থাকলে তো একটু রোগভোগ হতেই পারে। ভয়ের কি আছে? ভয় পেও না। 32 বছর 5 মাস থেকে 36 বছর 3 মাসটা একটু সাবধান থাকতে হবে। এইবারে বলি যে 37 বছর 8 মাসের পর বিশ্বজিতের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 37 বছর 8 মাসের পর বিশ্বজিতের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 42 বছর 10 মাসের পর বিশ্বজিৎ নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তি করতে পারবে বা জমি বাড়ি সম্পত্তির আরো উন্নতি করতে পারবে। 42 বছর 10 মাসের পর বিশ্বজিৎ নিজের টাকা পয়সায় জমি বাড়ি সম্পত্তির আরো উন্নতি করতে পারবে বা নতুন জমি বাড়ি সম্পত্তি করতে পারবে। বিশ্বজিৎ খুব শৌখিন এবং ও খুব সফট মাইন্ডেড এবং ও খুব কোমল হৃদয়ের। গাড়ির যোগটা বিশ্বজিতের একটু নেই মা, ওটাতে একটু অসুবিধা আছে, কিন্তু 2 হুইলার তো কোনো অসুবিধে নেই। মোটরসাইকেল তো ও জীবনে অনেকই কিনবে, 4 হুইলারের ক্ষেত্রে একটু অসুবিধে আছে, 4 চাকার ক্ষেত্রে একটু অসুবিধে আছে, কিন্তু 2 চাকা অবশ্যই যান হবে বা মোটরসাইকেল অবশ্যই হবে। কেমন? বিশ্বজিতের নিজের ইচ্ছেতে বিয়ে হবার যোগ আছে। খুব কম বয়সে বিয়ের যোগ আসবে, খুব কম বয়সে বিয়ের যোগ রয়েছে। 21 বছর 3 মাস থেকে 24 বছর 8 মাসের মধ্যে বিয়ের যোগ আছে, কিন্তু এই বিয়ের যোগটা শুভ নয়।
29 বছর 1 মাসের পর বিয়ে করলে শুভ হবে। 29 বছর 1 মাসের পর বিয়ে করলে শুভ হবে। বিশ্বজিতের স্ত্রী সুন্দরী হবে। বিশ্বজিতের স্ত্রী সুন্দরী হবে। সে কোনো চাকুরিরতা হতে পারে। সে কোনো চাকুরি করতে পারে। বিশ্বজিতের স্ত্রী সুন্দরী হবে। সে কোনো চাকুরি করতে পারে। বিশ্বজিৎ শ্বশুরের থেকে অনেক হেল্প পাবে। বিশ্বজিৎ তার শ্বশুরের থেকে অনেক ধরনের সহায়তা, অনেক ধরনের সাহায্য বা হেল্প, স্নেহ, ভালোবাসা পাবে। বিশ্বজিৎ শ্বশুর থেকে স্নেহ, ভালোবাসা, সহায়তা পাবে। বিশ্বজিতের বাড়ির কাছাকাছি চাকুরি হবে, কিন্তু সেই সময়টা হচ্ছে 24 বছর 4 মাসের পর। 24 বছর 4 মাসের পর বিশ্বজিতের কোনো বাড়ির কাছাকাছি কর্ম হবে। কেমন? ও নির্মাণ শিল্পের সাথে জড়িত, সেটা শুভ হবে কি না। নির্মাণ শিল্পের সাথে ও 25 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে। ওর লগ্নে শুক্র আছে, ফলে ও নির্মাণ শিল্পেরই ইন্টেরিয়ার ডেকোরেশন এর সাথে ও ভালো কাজ করতে পারবে। ওর পক্ষে কোনো হোটেল সংক্রান্ত কাজ ওর পক্ষে ভালো হবে। নির্মাণ শিল্পর থেকেও কোনো প্রকার সফিস্টিক লাইন ওর পক্ষে বেশি ভালো হবে, যেহেতু শুক্র লগ্নে রয়েছে। পাশাপাশি শনি হচ্ছে কর্মপতি এবং একাদশপতি। শনি কর্মপতি এবং একাদশপতি হয়ে নবমে রয়েছে, সেজন্য নির্মাণ শিল্প খারাপ হবে না। কিন্তু আমি তোমায় যেটা বলছি মা, এটা ফার্স্ট প্রায়োরিটি নয়, নির্মাণ শিল্পকে সেকেন্ড প্রায়োরিটি আমরা দিচ্ছি, যে নির্মাণ শিল্প চলবে। এবং ও খুব ধার্মিক হবে। নবমে শনি তো, ও জীবনে মাঝ বয়স থেকে খুবই ধার্মিক হবে। ওই 32 বছর 5 মাসের পর থেকে ও খুবই ধার্মিক হবে। কেমন? এবারে বলে দেই যে বিশ্বজিতের যেটুকু সমস্যা আছে সেটা হলো এই চন্দ্র আর কেতু গ্রহণ যোগ। সেজন্য কি হয়, মন খুব চঞ্চল আছে, মনটা খুব চঞ্চল। এবং এই চন্দ্র আর কেতু গ্রহণ যোগের জন্য কি হচ্ছে, যে কিছু বন্ধু, চন্দ্র তো চতুর্থপতি, তো বন্ধু ওর পক্ষে একটু গোপন শত্রুতা করবে। বন্ধু ওর জন্য একটু গোপন শত্রুতা করতে পারে। বিশ্বজিতে প্রকৃত বন্ধু সংখ্যা কিন্তু 1টি বা 2টি। বিশ্বজিতের প্রকৃত বন্ধু সংখ্যা কিন্তু 1টি বা 2টি। কেমন? বাকিরা কিন্তু বন্ধু নয়, বাকিরা কিন্তু ওকে একটু হিংসে করবে। কেমন? আর কি? আর হচ্ছে এই রবির সাথে শুক্র দাহ্য হয়ে গেছে। বিশ্বজিৎ জীবনে আয় করবে, কিন্তু কি মাঝে মাঝে টাকা পয়সা জমিয়ে ফেলবে, কিন্তু 6 মাস পর, 9 মাস পর, 10 মাস পর সেগুলো আবার খরচা করে ফেলবে বা খরচা হয়ে যাবে। সেজন্য কি হবে, যে টাকা পয়সা একটু খরচা হয়ে যাবে। ওর জন্য কি রাশির মেয়ের সাথে বিয়ে শুভ হবে? ওর জন্য
খুব ভালো হবে, ওর জন্য খুব ভালো হবে মীন রাশির মেয়ের সাথে বিয়ে ভালো হবে, মীন রাশির মেয়ের সাথে বিয়ে ভালো হবে, ওর সাথে তুলা রাশির মেয়ের বিয়ে ভালো হবে, ওর সাথে তুলা রাশির মেয়ের বিয়ে ভালো হবে, এবং মেষ লগ্নের মেয়ের বা মেষ রাশির মেয়ের বিয়ে ভালো হবে। মেষ রাশির সাথে বিয়ে করলেও সেটা খুব ভালো হবে, এবং মিথুন রাশির সাথে বিয়ে করলেও সেটা খুব ভালো হবে। মকর রাশির সাথে বিয়ে শুভ হবে না, ধনু রাশির সাথে বিয়ে শুভ হবে না, মকর লগ্নের সাথে বিয়েও শুভ হবে না। মকর রাশি মকর লগ্নের সাথে বিয়ে করবে না, আর কি করবে, যে ধনু রাশির সাথে বিয়ে করবে না। এবারে বলে দেই, এই একটা দাহ্য যোগ হয়েছে আর একটা গ্রহণ যোগ হয়েছে। এর জন্য তুমি কি করবে, অক্ষয় তৃতীয়ার সময় তুমি এই যোগগুলোর একটু প্রতিকার করে নেবে। তুমি এই যোগগুলো একটু প্রতিকার করে নেবে। তো এই যে অক্ষয় তৃতীয়া এই তিথির ভীষণ মাহাত্ম্য আছে। এই তিথিটি অত্যন্ত শুভ। এই তিথিতে ওর এই প্রতিকার ভালো হবে। আমি বলে দেই ওর জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা। বিশ্বজিতের জন্য শুভ তারিখ প্রতি ইংরেজি মাসে 1, 2, 7, 9, 10, 11, 16, 18, 19, 20, 25, 27, 28 এবং 29। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো বিশ্বজিতের পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ এই সব তারিখে করবে, সেটা বিশ্বজিতের পক্ষে সফল হবে, সেটা বিশ্বজিতের পক্ষে সাকসেস হবে। সাদা রং খুবই শুভ। সাদা বডির পেন, সাদা রুমাল, সাদা বেডশিট, সাদা তোয়ালে, সাদা জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া আকাশী রং শুভ, গাঢ় নীল রং শুভ এবং কমলা রং শুভ। এছাড়া আকাশী রং শুভ, গাঢ় নীল রং শুভ এবং কমলা রং শুভ। এইসব রঙের জামা কাপড়, বেডশিট, তোয়ালে, পর্দা, বেড কভার, রুমাল বেশি বেশি করে ব্যবহার করবে। বিশ্বজিৎ যখন পরীক্ষা দেবে তখন সাদা বডির পেন দিয়ে পরীক্ষা দেবে। বিশ্বজিৎ যখন পরীক্ষা দেবে তখন সাদা বডির পেন দিয়ে পরীক্ষা দেবে। পূর্ব এবং উত্তর হচ্ছে শুভ দিক। পূর্ব এবং উত্তর হচ্ছে শুভ দিক। পূর্ব দিকে মাথা করে শোবে বা উত্তর দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা উত্তর দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। উদীয়মান সূর্য হলো মঙ্গলময় চিহ্ন। ওর ঘরের দরজার ওপর, আলমারির ওপর উদীয়মান সূর্যের স্টিকার লাগাবে। ওর মোবাইল ফোনে উদীয়মান সূর্যের ছবি রাখবে। ওর শোবার ঘরের দেওয়ালেও উদীয়মান সূর্যের স্টিকার লাগাবে। শুভ যোগাসন। শুভ যোগাসন। পার্শ্ব চন্দ্রাসন। পার্শ্ব চন্দ্রাসন লিখে নাও। পার্শ্ব চন্দ্রাসন এবং ত্রিভুজাসন
এবং ত্রিভুজাসন। ত্রিভুজাসন এই দুটি যোগাসন, পার্শ্বচন্দ্রাসন আর ত্রিভুজাসন, ওর জন্য সব থেকে শুভ। এই দুটো যোগাসন দিনে 2 মিনিট করে অভ্যাস করবে। দিনে 2 মিনিট করে অভ্যাস করবে। আর দুটি আসন পরপর করবে না। পার্শ্বচন্দ্রাসন করার পরে মাঝখানে শবাসন করবে। শবাসন করে আবার ত্রিভুজাসন করবে। আবার ত্রিভুজাসন করবে। শুভ মন্ত্র। শুভ মন্ত্র, এই মন্ত্রটা দিনে 2 মিনিট, এই মন্ত্রটা দিনে 2 মিনিট স্থির হয়ে বসে মন্ত্রটা 28 বার জপ করবে। নমামি নমামি শীতলাং শীতলাং দেবীং দেবীং রাসো রাসো ভস্তাং ভস্তাং দিগম্বরীম দিগম্বরীম। নিচে লেখো মার্জনী মার্জনী কলস পেতাং কলস পেতাং শূর্পা শূর্পা লঙ্কিত লঙ্কিত মস্তকাম মস্তকাম। এই মন্ত্রটা দিনে 2 মিনিট আগে শান্ত হয়ে বসবে। বসে মনটা ঈশ্বরমুখী করবে। মনটা ঈশ্বরমুখী করে এই মন্ত্রটা জপ করবে 28 বার 28 বার। আর কি করবে? প্রতিদিন সকালবেলা বিশ্বজিৎ অথবা বিশ্বজিতের হয়ে তুমি বিশ্বজিৎ অথবা বিশ্বজিতের হয়ে তুমি অশ্বত্থ গাছে জল দেবে। অশ্বত্থ গাছে জল দেবে। অশ্বত্থ গাছে জল দেবে। কি মন্ত্র জপ করে? ওং শ্রী মহাকাল রুদ্র ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ। এই মন্ত্রটা 3 বার জপ করে অশ্বত্থ গাছে জল দেবে। কেন অশ্বত্থ গাছে জল দেবে তা বলবো। আর একটা নিয়ম বলে দেই, প্রতি সোমবার দিন কলা পাতায় খাবে। প্রতি সোমবার দিন কলা পাতায় খাবে। অশ্বত্থ গাছে কেন জল দেবে? প্রত্যেকটি নিয়মে কারণ আছে। অশ্বত্থ কোনো সাধারণ গাছ নয়। অশ্বত্থ কোনো সাধারণ গাছ নয়। তোমরা পঞ্চবটী আসন তো শুনেছ। পঞ্চবটী, পঞ্চ মানে 5, বটি মানে বটিকা বা বৃক্ষ। পঞ্চ মানে 5, বটি মানে বটিকা বা বৃক্ষ। 5টা বৃক্ষ যখন একসাথে মিলিত হয়ে সজীব অবস্থায় বেড়ে ওঠে তাকে বলে পঞ্চবটী। আর সেই গাছের তলার যে ছায়া, যে আসন, সেই গাছের তলায় যে ছায়া বা আসন তাকে বলে পঞ্চবটী আসন।
এত অনায়াসে এই ধরনের বৃক্ষ দেখা যায় না বা তৈরিও করা যায় না। তুমি যদি তৈরি করতে নিলে দেখবে 5টা বৃক্ষের মধ্যে 2টো বাঁচলো, 3টে বাঁচলো না, 4টে বাঁচলো, 1টা বাঁচলো না। কোনো বৃক্ষই মৃত হলে চলবে না। তো এই পঞ্চবটী আসনে 5টি বৃক্ষ থাকে। এই 5টি বৃক্ষ কি কি? এই 5টি বৃক্ষ কি কি? কি কি বৃক্ষ নিয়ে পঞ্চবটী আসন হয়? 5টা বৃক্ষের নাম তোমাদের বলবো, তোমরা লিখে নেবে। তো এই যে 5টা বৃক্ষ, 5 বৃক্ষের মাহাত্ম্য আছে, তার বিশ্লেষণ আছে। তো এই যে 5 বৃক্ষ, তার মধ্যে অশ্বত্থ এক বৃক্ষ। অশ্বত্থ একটা বৃক্ষ। অশ্বত্থ কেন সাধারণ বৃক্ষ নয়? তা কেন পঞ্চবটী আসনে স্থান পেল? কেন পবিত্র বৃক্ষ এই অশ্বত্থ? সমস্ত গাছ, অশ্বত্থ ছাড়া সমস্ত গাছ ভারতে এবং আমাদের গ্লোবে, আমাদের পৃথিবীতে যত বৃক্ষ আজ অবধি আবিষ্কার হয়েছে, জলের ওপরে, জলের নিচে, পাহাড়ে, পর্বতে যত বৃক্ষ আবিষ্কার হয়েছে, সবার থেকে অশ্বত্থ বৃক্ষ সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। কেন? কারণ সমস্ত বৃক্ষ সকালবেলা বা সূর্যের আলোতে কি করে? দিনের বেলা যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ বৃক্ষগুলো CO2 কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং তার বিনিময়ে O2 অক্সিজেন নির্গমন করে বা অক্সিজেন পরিত্যাগ করে। ফলে জীবদের, সব প্রকারের জীব, স্তনধারী, সরীসৃপ, পতঙ্গ, সবার পক্ষে খুব সুবিধে হয়। কারণ প্রত্যেকটি জীব শ্বাস গ্রহণ করে আর এই শ্বাসের মাধ্যমে জীব অক্সিজেন গ্রহণ করে, O2 গ্রহণ করে আর CO2 পরিত্যাগ করে। তাই উদ্ভিদ আর জীব সমান্তরালভাবে দরকার। তাই আজ আমরা বুঝেছি যে অভয় অরণ্য দরকার, বন দরকার। আর আমাদের শাস্ত্রকার গণেরা হাজার হাজার বছর আগে তপবন নির্মাণ করেছেন, তপবন সংরক্ষণ করেছেন। বনের এবং বনাঞ্চলের তারা আদর করেছেন, যত্ন নিয়েছেন। তো এই যে সব উদ্ভিদের ক্ষেত্রে এই ব্যাপারটা কমন, কিন্তু অশ্বত্থ সম্পূর্ণ আলাদা। যেই সূর্য ডুবে গেল, যখন আর গাছের সূর্য আলোক নেওয়া বন্ধ হয়ে গেল, তখন কি শুরু হয়? তখন এই গাছ সেও CO2 ছাড়তে শুরু করে দেয়। সে আর তখন O2 বা অক্সিজেন ছাড়ে না, সেও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করতে শুরু করে। ফলে যে কোনো বৃক্ষের তলায় রাত্রে ঘুমানো উচিত নয়, বা রাতে গাছের তলায় থাকাটা স্বাস্থ্যকর নয়। কিন্তু অশ্বত্থ সম্পূর্ণ আলাদা। একমাত্র অশ্বত্থ দিনের বেলা এবং রাতের বেলা সর্বদা CO2 গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে। সর্বদা 24/7, 24 ঘন্টা 7 দিন, সারা জীবন। বুঝতে পারছো? অশ্বত্থ সম্পূর্ণ আলাদা।
অসত্য শুধুমাত্র ছায়া দেয় না, আর এই অসত্য অক্ষয় অসত্য হয়ে যায়। এই অসত্য অক্ষয় অসত্য হয়ে যায়। এরকম বৃক্ষ শ্রীলঙ্কায় আছে, ভারতেও কয়েকটি আছে। যখন একটি অসত্য গাছ 100 বছর পার করে যায়, তখন তাকে বলা হয় অক্ষয় অসত্য। তার আরো গুণাগুণ আছে, সে গাছের গুণ আরো বেশি। তো পঞ্চবটির আসনের একটি বৃক্ষেরই এত ক্ষমতা দেখলে, এত কার্যকারিতা দেখলে, তো আমি বিশ্লেষণ করব তোমাদের কাছে। এবার যেটা কথা, যে এই পঞ্চবটির আসনের তলায় সিদ্ধি লাভ করেছেন অনেকে। তো সাধু বা সন্ত হতে গেলে, ভক্ত হতে গেলে, ভগবানের প্রতি মনকে নিবেশ করতে গেলে, পূজা পাঠ করতে গেলে শুধুমাত্র কিন্তু ঘন্টা বাজিয়ে আর আরতি করে কিন্তু পূজা পাঠ হবে না। তোমাকে তোমার মনে অসত্যের ভাবনাকে রাখতে হবে। অর্থাৎ তুমি সর্ব অবস্থায় অক্সিজেন পরিত্যাগ করবে। তোমার মুখের কথা, তোমার ব্যবহার যেন পারমার্থিক হয়। তোমার মুখের কথায় যেন কেউ আঘাত না পায়, তোমার ব্যবহারে যেন কেউ আঘাত না পায়। কখনো কার্বন ডাই অক্সাইড তুমি বিষ বাক্য, বিষ ব্যবহার পরিত্যাগ করবে না। সর্বদাই তুমি অক্সিজেনের ন্যায় শুভ ব্যবহার, পারমার্থিক ব্যবহার, পারমার্থিক বাক্য তুমি পরিবেশন করবে। অর্থাৎ তোমার মনে যে তোমার প্রশংসা করে, তার প্রতিও তুমি তোমার সদ্ভাবনা রাখবে, শুভ চিন্তন রাখবে, তার বিনাশ চাইবে না, তার ক্ষতি চাইবে না। আর যে তোমার প্রশংসা করে, যে তোমার মিত্র, তার সম্পর্কেও তুমি সদ্ভাবনা রাখবে, তুমি শুভ ভাবনা রাখবে। তো বলবো তোমাদের, আমি বিশ্বজিতের চিঠির উত্তর দিলাম আগামী দিন। দর্শক বন্ধুরা, বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ নিঃসৃত ধর্মীয় বাণীর প্রাঞ্জল উপস্থাপন শুনতে শুনতে আজকের কার্যক্রমের একদম শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি। মায়াদেবী, আপনার পুত্র বিশ্বজিতের ব্যাপারে সঠিক এবং নিখুঁত জ্যোতিষ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে আপনি শুনলেন। এবং সমস্ত দর্শক বন্ধুদেরই বলি, যারা ভাগ্যের আনুকূল্য পেতে চাইছেন, যারা সমস্যার চোরাবালি থেকে বেরিয়ে এসে সাফল্যের ডাঙায় পা রাখতে চাইছেন, তারা কিন্তু বাবা শ্রী দেবদাসজি মহারাজের সান্নিধ্য, সুপরামর্শ লাভ করার জন্য যে দুটো নাম্বারে ফোন করবেন, 0353-652-8027, আরও একবার বলছি 0353-652-8027, এবং আরও একটি নাম্বার 9733-175546। এই দুটো নাম্বার স্মরণে রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমো নারায়ণ।